আউযুবিল্লাহিমিনাশ-শাইতানির-রাজিম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। ফিনিডিস্ট্রিক্ট অনলাইন স্কুল সুন্নত উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদেরকে জানাচ্ছি স্বাগত, সুস্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। তোমরা স্বাস্থ্যবিধি মেনেই আছো। পিতামাতার কথা মতো তোমরা বাড়িতে থাকো। তোমরা এই অনলাইন ক্লাস শেষেই তোমাদের কাছে যে ডিভাইসটি আছে অথবা যে মোবাইলটি আছে, তোমরা এটি তোমাদের অভিভাবকের কাছে হস্তান্তর করবে। তোমরা অতিরিক্ত সময় ফেসবুক তথা সামাজিক যোগাযোগে ব্যয় করবে না, এটাই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস গত ক্লাসের ধারাবাহিকতায় পারিবারিক হিসাবের দ্বিতীয় পর্ব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকবে। চলো আর কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের মূল পাঠে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা আর অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শুভেচ্ছা জানাচ্ছি আমি আনামুল হক, সহকারী শিক্ষক সুন্নত উচ্চ বিদ্যালয় ফেনী সদর ফেনী। আমাদের বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় দ্বাদশ। আমরা কয়েকটি ছবি দেখি। আমরা দেখতে পাচ্ছি কি পরিবার, আর এরপরে নিচে কি হিসাব। তাহলে আমরা বুঝতে পারছো আজকে আমাদের পাঠ হবে কি পারিবারিক আর্থিক বিবরণী আমরা প্রস্তুত করব, হিসাব করব। তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 202 এবং 204 পৃষ্ঠা চলে যাও। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 202 পৃষ্ঠায় গিয়েছ। আজকে আমাদের শিক্ষণ ফল পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুত প্রণালী বর্ণনা করতে পারবে, পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারবে। দেখো, পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুত প্রণালীটা কি আমরা একটু দেখি। পরিবারের আর্থিক অবস্থা এবং আয় ব্যয়ের চিত্র পাওয়ার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা অপরিহার্য। কি বলা আছে? পরিবারের আর্থিক অবস্থা এবং আয় ব্যয়ের চিত্র পাওয়ার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা অপরিহার্য। আর্থিক বিবরণীর মাধ্যমে নির্দিষ্ট সময়ে আয় ব্যয়ের চিত্র এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরির মাধ্যমে পারিবারিক সম্পদ ও দায়ের প্রতিচ্ছবি ফুটে ওঠে। তাহলে বোঝা যাচ্ছে কি আমাদের পরিবারের কি সম্পদ আছে এবং দায় আছে তা জানার জন্য আমাদের কি করতে হবে? আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। এখন দেখো আর্থিক বিবরণীর যে ধাপগুলা মনে রাখবে। আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে 3টি। সেগুলো হচ্ছে কি কি? 1 হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব, 2 আয় ব্যয় বিবরণী, 3 হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আশা করি তোমাদের মনে থাকবে। এখন দেখো প্রাপ্তি প্রদান হিসাবটি আমরা বলে থাকি। প্রাপ্তি প্রদান হিসাবটা হচ্ছে মূলত আমাদের তোমরা ইতিপূর্বে শিক্ষার্থী বন্ধু তোমাদের কি মনে আছে তোমরা কোথায় প্রাপ্তি প্রদান করেছিলে? আশা করি তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেটি হচ্ছে তোমরা নগদান বইতে করেছিলে। ঠিক প্রাপ্তি প্রদান হিসাবটা হচ্ছে নগদান বইয়ের মতোই। এখানে 2টি দিক আছে প্রাপ্তি প্রদান বইতে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, পারিবারিক দৈনন্দিন নগদ লেনদেনের সংরক্ষিত হিসাব থেকে বছর শেষে শ্রেণীবদ্ধভাবে সংক্ষিপ্ত আকারে যে হিসাব প্রস্তুত করা হয় তাকে প্রাপ্তি ও প্রদান হিসাব বলা হয়। এখানে তোমরা তাহলে বুঝতে পারছো যে দৈনন্দিন যে নগদ লেনদেন আছে সেখান থেকে হিসাব সংরক্ষণ করে বছরের শেষে সংক্ষিপ্ত আকারে একটা হিসাব প্রস্তুত করা হয় তাকে বলা প্রাপ্তি প্রদান হিসাব। এতে সকল প্রকার মূলধন ও মুনাফা জাতীয় আয় বা নগদ প্রাপ্তি এবং ডেবিট পাশে সকল প্রকার মূলধন ও মুনাফা জাতীয় ব্যয় নগদ প্রদান তথা ক্রেডিট পাশে হিসাবভুক্ত করা হয়। তার মানে হচ্ছে তোমার যে সেটা মূলধন জাতীয় হোক আর মুনাফা জাতীয় হোক, প্রাপ্তিগুলা সেটা বসবে
আয়ের দিকে, আর প্রদানগুলো বসবে ব্যয়ের দিকে, বা মানে প্রাপ্তির দিকে যেটা বসবে আয়, বা সেটাও আয় বলি আর প্রাপ্তি বলি, আর ব্যয়ের দিকে সেটা বসবে প্রদান। এটি হচ্ছে আমাদের প্রথম কথা, এটা তাদের ক্রেডিট পাশে বুঝবেন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রাপ্তি প্রদান, আমি আবার বলছি, প্রাপ্তির দিকে বসবে আমাদের কি, যে আয় বা প্রাপ্তি, আর ব্যয়ের দিকে বসবে সেটা মূলধন হোক জাতীয় হোক আর মুনাফা জাতীয় হোক, সেখানে বসবে ব্যয় বা প্রদান। এখন দেখো প্রাপ্তি প্রদান হিসেবে নমুনা। এখানে প্রাপ্তির দিকে প্রাপ্তির সমূহ টাকা, প্রদান সমূহ টাকা। ব্যালেন্স বিডি, এটি হচ্ছে মূলত বছরের প্রথম তারিখে শুরুর তারিখে যে নগদ তহবিলটা থাকে, যে নগদ তহবিল দেওয়া হয় সেটাকে বলা হয় ব্যালেন্স বিডি। এরপরে মুনাফা জাতীয় আয় সমূহ, যেমন বেতন প্রাপ্তি, ব্যবসা থেকে আয়, কৃষিখাত থেকে আয়, অথবা কোনো সম্পদ বিক্রয় করে যে আয়, যেমন মূলধন জাতীয় প্রাপ্তি সমূহ। এবার সকল প্রাপ্তি সমূহ যোগ হবে এই পাশে প্রাপ্তির দিকে, এরপর প্রদানের দিকে। এবং মুনাফা জাতীয় প্রদান সমূহ, মূলধন জাতীয় প্রদান সমূহ, ব্যালেন্স সিডি। তোমরা মুনাফা জাতীয় প্রদান তোমরা যেটা জানো, খাদ্য সামগ্রী, বাড়ি ভাড়া, চিকিৎসা খরচ, শিক্ষা খরচ ইত্যাদি ধরনগুলো হচ্ছে মুনাফা জাতীয়। মূলধন জাতীয় হচ্ছে যেমন আলমারি ক্রয়, ফ্রিজ ক্রয়, টেলিভিশন ক্রয়, কম্পিউটার ক্রয়, ল্যাপটপ ক্রয়, এই যে খরচগুলো, বা অথবা আমাদের ডিপিএস এ জমা সঞ্চয়পত্র ক্রয়, এগুলো হচ্ছে মূলধন জাতীয় প্রদান। এবার আমাদের প্রাপ্তি থেকে প্রদান আমরা বিয়োগ করব, বিয়োগ করার পরে যে পার্থক্যটি পাবো সেটা হচ্ছে ব্যালেন্স সিডি বা সমাপনী নগদ তহবিল। আশা করি তোমরা প্রাপ্তি প্রদান হিসাব সম্পর্কে তোমাদের ধারণা তোমরা যে ধারণা লাভ করতে পেরেছো এবং তোমরা প্রাপ্তি প্রদান হিসাব করতে পারবে। এখন দেখো প্রাপ্তি প্রদানের পরে হচ্ছে আমাদের আয় ব্যয় বিবরণী। যখন আমরা প্রাপ্তি প্রদান করতে পারবো তখন আমরা এরপরে আয় ব্যয় বিবরণীটা অতি সহজে করতে পারবো। তার আগে আমাদের প্রাপ্তি প্রদান হিসাবের কিছু বৈশিষ্ট্য আছে, তোমরা একটু জেনে নাও। বাম পাশে প্রারম্ভিক নগদ তহবিল ও ব্যাংক ব্যালেন্স দিয়ে শুরু, ডান পাশে সমাপনী প্রারম্ভিক নগদ তহবিল ও ব্যাংক ব্যালেন্স দিয়ে শেষ। প্রারম্ভিক তারিখে যদি আমাদের নগদ এবং ব্যাংকের ব্যালেন্স বিল থাকে সেটা প্রারম্ভিক তারিখে প্রাপ্তির দিকে প্রথমে বসবে, আর শেষ দিকে বসবে ব্যালেন্স সিডি অথবা যেটাকে আমরা সমাপনী নগদ তহবিল অথবা সমাপনী ব্যাংক ব্যালেন্স বলে থাকি। এরপরে বাম পাশে সকল প্রকার প্রাপ্তি, ডান পাশে সকল প্রকার পরিশোধ। সকল প্রকার প্রাপ্তি বাম পাশে আর ডান পাশে সকল প্রকার পরিশোধ। এখানে চলতি, পূর্ববর্তী এবং পরবর্তী সকল কালে হিসাব সমূহতে লিপিবদ্ধ হয়, মনে রাখবে। প্রাপ্তি প্রদানে সেটা চলতি বছরের, পূর্ববর্তী বছরের, পরবর্তী বছরের সকল হিসাব এটি লিপিবদ্ধ হয়। বর্তমান বছরের কোনো বকেয়া বা আয়, বকেয়া আয় বা বকেয়া ব্যয়ের লেনদেন এতে অন্তর্ভুক্ত হয় না। মনে রাখবে চলতি বছরের কোনো বকেয়া প্রাপ্তি প্রদান হিসাবে বসে না। বাম দিক সর্বদা বড় হয় কারণ এদিকে সকল প্রাপ্তি বসে। এটা হচ্ছে নগদান বইয়ের কথা, যেটা নগদান বইয়ের যেমন আমরা বলি যে সবসময় এর ডেবিট দিক বেশি হবে, ক্রেডিট দিক কমে, অনুরূপ, কারণ প্রাপ্তি প্রদানের একটি নগদ বই। অবৈধ সংক্রান্ত লেনদেনে তো অন্তর্ভুক্ত হয় না, অর্থাৎ যেটা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না, অনুরূপভাবে এটি এখানেও কি এটি অন্তর্ভুক্ত হয় না। এই হিসাবে নগদ প্রবাহ জানা যায়, যে নগদ প্রবাহ জানা যায়, নগদ কত টাকা আসলো এবং গেল, এখান থেকে এই বিষয়গুলো জানা যায়। এখন আরো কিছু কথা আমরা দেখি প্রাপ্ত প্রদান হিসাবে থেকে। এখন আমরা কিভাবে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করব। দেখো আমরা আগে বলেছি, ইতিপূর্বে স্লাইডের আগে স্লাইডে দেখিয়েছিলাম, প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রাপ্তির দিকে প্রাপ্তি সমূহ সেটা মূলধন জাতীয় হোক আর মুনাফা জাতীয় হোক, সাধারণত আয়গুলো বসে থাকে, আর ব্যয়ের দিকে মূলধন ও মুনাফা জাতীয় পরিশোধগুলো বসে। আমরা প্রাপ্তি সাধারণত আয় থেকে ঘটে থাকে, যার কারণে প্রাপ্তি প্রদান হিসেবে ডেবিট দিকে মুনাফা জাতীয় আয় ব্যয় বিবরণী আয়ের দিকে এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো আয় ব্যয় বিবরণীর দিকে ব্যয়ের দিকে লিখতে হয়। প্রাপ্তি প্রদানের যে আয় ব্যয় থাকবে, আয়গুলা আয় ব্যয় হিসেবে আয় ব্যয় বিবরণীর আয়ের দিকে প্রাপ্তি বসবে আর ব্যয়ের দিকে ব্যয় বসবে। আবার বলছি, আয়ের দিকে আয় বসবে, ব্যয়ের দিকে বসবে। আয় আমরা কোথায় পাবো? আয় পাবো প্রাপ্তির দিকে আর ব্যয় পাবো প্রদানের দিকে। প্রাপ্তি ও প্রদান হিসেবে প্রারম্ভিক ও সমাপনী উদ্বৃত্ত আয় ব্যয় বিবরণীতে দেখানো হয় না, মনে রাখবা। এই যে সমাপনী উদ্বৃত্ত,
প্রারম্ভিক উদ্বৃত্ত আমরা যেটা বলি প্রারম্ভিক ব্যালেন্স, এটা হচ্ছে সাধারণত নগদ তহবিল বা ব্যাংকের, আর এটা সমাপনী এটাও অনুরূপভাবে এগুলা কখনো আয় ব্যয় বিবরণীতে দেখানো হয় না। মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রধান আয় ব্যয় বিবরণীতে থাকবে না। মনে রাখবে মূলধন জাতীয় লেনদেন আমাদের আয় ব্যয় বিবরণীতে যাবে না, এখানে হবে মুনাফা জাতীয়। মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রধান আয় ব্যয় বিবরণীতে হিসাবভুক্ত হবে। শুধু চলতি সালের মুনাফা জাতীয় আয় ও ব্যয় বিবরণীতে হিসাবভুক্ত হবে। পূর্ববর্তী বছর হবে না, পরবর্তী বছর হবে না। পূর্ববর্তী বছর বা পরবর্তী যদি থাকে সেটা বাদ যাবে। বিগত পরবর্তী সালের আয় ব্যয় বিবরণীতে আসবে না, যে কথাটা এখানে বলছি, এখানে বলছি চলতি বছরটা বলবো, আর এখানে বলছি বিগত এবং পরবর্তী বছর দুইটাই কি আসবে না। কোনো প্রকার সম্পদ ক্রয় বিক্রয় সংক্রান্ত তফাৎসমূহ আয় ব্যয় বিবরণীতে হিসাবভুক্ত হবে না। এটা মনে রাখবে, যেটা হচ্ছে আমি আগে বলেছি, কোনো মূলধন জাতীয় প্রাপ্তি বা প্রদান এটি আয় ব্যয় বিবরণীতে হিসাবভুক্ত হবে না। আর চলতি সালের প্রাপ্য আয় ও বকেয়া আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে। মনে করো আমরা যদি আজকে 20 সালের অঙ্ক করি বা 19 সালের অঙ্ক করি, 19 সালের যে প্রাপ্য আয় বা বকেয়া ব্যয় বা বকেয়া খরচ যাই থাকুক ওগুলো আসবে, কিন্তু পূর্ববর্তী বছরটা আসবে না, পূর্ববর্তী বছরটা আমাদের আসবে না। 9, স্থায়ী সম্পদের অবচয় আয় ব্যয় বিবরণীর ব্যয়ের দিকে বসবে। যদি কোনো সম্পদের অবচয় হয়, ক্ষতি হয়, অবলোপন হয়, সেটা আমাদের ব্যয়ের দিকে বসবে। এখন দেখো আমাদের প্রাপ্তি প্রদান হিসাব হতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী। প্রাপ্তি প্রদান হতে আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী। দেখো, প্রথম কাজ হচ্ছে পরিবারের প্রারম্ভিক সম্পদ হতে প্রারম্ভিক দায় বাদ দিয়ে পারিবারিক তহবিল নির্ণয় করতে হবে। প্রথম ধাপ হচ্ছে আমাদের কি পারিবারিক তহবিল নির্ণয়। তা পারিবারিক তহবিলটা আমরা কিভাবে করব? পরিবারের প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের আয় ব্যয় বিবরণ। সেখানে আমরা কি করব, যে দেখো এখানে যেটা দেওয়া আছে, মূলধন জাতীয় প্রাপ্তিগুলোকে আর্থিক অবস্থা দায়ের পাশে এবং মূলধন জাতীয় ব্যয়কে সম্পদের পাশে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের যে আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে। আর সমাপনী নগদ ব্যাংক জমা উদ্বৃত্ত আর্থিক অবস্থা সম্পদের পাশে লিখতে হবে, যেটা মরা বা প্রাপ্তি প্রদান হিসেবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত। যে আর্থিক অবস্থার বিবরণী যেটা প্রস্তুত করতে হলে সেটা হবে, আমরা ইতিপূর্বে ছিল আমাদের আয় ব্যয় বিবরণী, এখন হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। প্রথম হচ্ছে আমাদের পারিবারিক তহবিল নির্ণয় করতে হবে। পারিবারিক তহবিল নির্ণয় আমরা কিভাবে করব? প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্রাপ্তি প্রদানে যদি কোনো মূলধন জাতীয় প্রাপ্তি বা প্রদান থাকে সেগুলো আমরা এভাবে লিখব। মূলধন জাতীয় প্রাপ্তিগুলো হচ্ছে দায়ের দিকে আর মূলধন জাতীয় ব্যয়গুলো সম্পদের পাশে। সমাপনী নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা যেটা ব্যালেন্স দেওয়া থাকে, যে উদ্বৃত্ত থাকে, এটি হচ্ছে আমাদের সম্পদ। আর সম্পদের অবচয় আর্থিক অবস্থা সম্পদের দিকে সম্পদ থেকে বাদ যাবে। আর একটি কথা বলি, যার অবচয় তার থেকে বাদ যাবে, যেমন আসবাবপত্রের অবচয় আসবাবপত্র থেকে বাদ যাবে, যন্ত্রপাতির অবচয় যন্ত্রপাতি থেকে বাদ যাবে। আয়ের অগ্রিম দায়, ব্যয় অগ্রিম সম্পদ। মনে রাখবা, আয়ের অগ্রিম দায় আর ব্যয়ের অগ্রিম সম্পদ। আর যদি বলি আমাদের খরচের অগ্রিম, যেটা আয়ের বকেয়া হচ্ছে সম্পদ আর খরচের বকেয়া হচ্ছে দায়। আয় ব্যয় বিবরণীর আয়ুদ্বৃত্ত পারিবারিক তহবিলের সাথে যোগ এবং ঘাটতি হলে বিয়োগ। আর আয়ুদ্বৃত্ত হলে সেটি পারিবারিক তহবিলের সাথে যোগ হবে আর ঘাটতি হলে বিয়োগ করতে হবে। প্রারম্ভিক নগদ ও ব্যাংক জমার উদ্বৃত্ত এতে অন্তর্ভুক্ত হয় না। আরেকটি কথা মনে রাখবে, প্রারম্ভিক নগদ ও ব্যাংক জমার উদ্বৃত্ত আমাদের আর্থিক বিবরণীতে আসবে না। এই দুটি হচ্ছে মূলত আমাদের পারিবারিক তহবিল নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়। এই ছিল আমাদের প্রাপ্তি ও প্রদান হিসাব হতে আর্থিক অবস্থা বিবরণীর প্রস্তুত প্রণালীর নিয়ম। এখন দেখো একটা নমুনা দেখো। আমরা প্রথমে তোমরা উপরে শিরোনাম লিখবে, শিরোনামটা এখানে লেখা হয় নাই, লিখে নাই। আয় ব্যয় হিসাব লিখবো বা আয় ব্যয় বিবরণী। আয় ব্যয়ের বিবরণ, প্রথমে আয়সমূহ। আমি আবার বলছি, বেতন প্রাপ্তি, সম্মানী, বিনিয়োগের সুদ প্রাপ্তি, পুরাতন, খবরের কাগজ বিক্রি ইত্যাদি। যদি কোনো সমন্বয় থাকে তাহলে এই ধাপগুলা প্রথমে, এই দফাগুলো প্রথমে প্রথম কলামে বসবে, আর যদি না থাকে সরাসরি চলে যাবে দ্বিতীয় কলামে। যদি কোনো অগ্রিম বা বকেয়া থাকে, সমন্বয় কোনো কথা থাকে, তখন আমরা সেটাকে কি লিখবো? প্রথম কলামে লিখবো। যোগ বিয়োগের পরে চলে যাবে আমরা দ্বিতীয় কলামে। এবার সবগুলো আয় যোগ করার পরে আমরা পাবো মোট আয়। এবার মোট আয়ের পরে হবে আমাদের কি? ব্যয় সমূহ।
আমাদের ব্যয়গুলো থাকবে সাধারণত কোথায়? প্রদানের দিকে। যেমন হচ্ছে খাদ্য সামগ্রী ক্রয়, মুদিমাল, ওষুধ, আপ্যায়ন, পড়ালেখার খরচ, ঋণের সুদ ইত্যাদি। আরও আছে যেমন টেলিভিশন, এখানে সামান্যটুকু একটু ভুল হয়ে গেছে আমাদের, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে টেলিভিশন ক্রয় এবং ফ্রিজ ক্রয় এটি আসবে না, এটা ভুলবশত এখানে চলে আসছে। সরি, এটা ভুলবশত চলে এসেছে। খাদ্য সামগ্রী ক্রয়, মুদিমাল, ওষুধ, আপ্যায়ন, পড়ালেখার খরচ, ঋণের সুদ ইত্যাদি, এগুলা হবে ব্যয়। এবার সবগুলা ব্যয় যোগ করার পরে হবে কি? মোট ব্যয়। এবার এই দেখো, মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিব। বাদ দেওয়ার পরে যদি আয় বেশি ব্যয় কম, তখন হবে আয় উদ্বৃত্ত। আর যদি আয় কম ব্যয় বেশি, তা হবে ঘাটতি। এবার আয় ব্যয় করার পরে আমরা পারিবারিক তহবিল করলাম, আয় ব্যয় করলাম। এরপর হবে কি? আমাদের আর্থিক অবস্থার বিবরণী। সেটা দেখো, সেখানে আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে সম্পদ আর হচ্ছে দায়সমূহ। এখানে কিন্তু আমাদের দশমুদ্রার মতো এত ভাগ করতে হবে না। পারিবারিক সম্পদগুলো যেগুলো সম্পদ আছে, বাড়ি, তৈজসপত্র, গহনা, বিনিয়োগ, টেলিভিশন, সঞ্চয়পত্র, নগদ তহবিল, আসবাবপত্র। বলে রাখি, এই নগদ তহবিল এটি হচ্ছে সমাপনী নগদ তহবিল। এভাবে সবগুলো সম্পদ যোগ করার পরে হবে মোট সম্পদ। এবার আমাদের মোট সম্পদ হলো, এবার দেখো যে দায়সমূহ, এর মধ্যে আছে আমাদের যদি ঋণ থাকে, কোনো খরচের বকেয়া থাকে, সেগুলো হচ্ছে আমাদের দায়। পারিবারিক তহবিল, আয় উদ্বৃত্ত হলে যোগ হবে, ঘাটতি হলে বিয়োগ হবে। এভাবে সবগুলো যোগ করার পরে আমরা কি? মোট দায়। যখন আমাদের দুই দিক মিলে যাবে, তখন বুঝতে পারবো আমাদের অঙ্কটি বা আমাদের সমস্যাটি সম্পন্ন হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ এগুলো, এবং এর আলোকে তোমরা তোমাদের পারিবারিক হিসাব করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের বাড়ির কাজ, তোমরা তোমাদের পরিবারের কোন আয় ব্যয় সমূহ প্রাপ্তীয় প্রধান হিসেবে বাম দিকে এবং প্রাপ্তীয় প্রধান হিসেবে ডান দিকে বসবে, তার চিহ্নিত করে একটি তালিকা তৈরি করবে। আমি আবার বলছি, তোমাদের পরিবারের যে আয় ব্যয় আছে, সেগুলোকে কোনগুলো প্রাপ্তির দিকে বসবে আর কোনগুলো প্রধানের দিকে বসবে, তোমরা চিহ্নিত করে একটি তালিকা তৈরি করবে। আর হচ্ছে আমাদের কোন কোন দফা আয় ব্যয় বিবরণীতে আসবে না, তা চিহ্নিত করে তোমরা আর একটি তালিকা তৈরি করবে। এতক্ষণ পর্যন্ত তোমরা ক্লাসে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।